হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা যে ভিডিওটা দেখছি সেটা ভূগোল সম্বন্ধিত। হ্যাঁ, আমরা এতদিন অনেক রকমের ভিডিও দেখেছি এবং সেখানে রাজনৈতিক ভিডিও যেমন রয়েছে এবং সাথে সাথে ইসলামিক ধারার ভিডিও রয়েছে, কিন্তু ভৌগোলিক যে সীমা পরিসীমা সেটা নিয়ে হয়তো বা আগেও আলোচনা করেছি, কিন্তু এটা একটু অন্য ধরনেরই, ভিন্ন ধরনেরই। এবং বাংলাদেশকে আমরা বরাবর চিনি, তার ম্যাপ চিনি, তাকে দেখতে কেমন সেটাও জানি, কিন্তু এই মুহূর্তে যেটা রিপোর্ট আমরা পেয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ম্যাপের যে পরিবর্তন হতে চলেছে এবং সেই ম্যাপের পরিবর্তনে বাংলাদেশের আয়তন কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ, মানে বাংলাদেশ নতুন ভূখণ্ড পেতে চলেছে, যা নাকি শ্রীলঙ্কার থেকেও বড়। হ্যাঁ, তো সেই ভূখণ্ডের সম্পর্কেই আমরা জানবো কোনটা নতুন, কারণ আমরা এতদিন তো বাংলাদেশকে দেখেইছি যে বাংলাদেশ কীরকম হয়। তো সেই রকম একটা মানচিত্র থেকে যে একটা বিশাল পরিবর্তন হবে এবং সেটা কিভাবে হবে সেটা নিয়েই আজকের ভিডিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব একদম। তো চলো ভিডিওটা দেখে নিই। বেড়েছে বাংলাদেশের আয়তন, বদলে যাচ্ছে দেশের মানচিত্র। শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পুণ্যভূমি। ফলে অতিরিক্ত জনসংখ্যা তখন অভিশাপ নয়, বরং আশীর্বাদে পরিণত হবে। থাকবে না খাদ্যাভাবও, কিন্তু সেটা কিভাবে জানাচ্ছেন এসআই রাজ। ভূমি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ, যা দেশের উন্নয়ন ও জনগণের জীবনমানের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাই বিপুল জনসংখ্যার চাহিদা মেটাতে ভূমির সদ্ব্যবহার ও নতুন ভূমি সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মত দিচ্ছেন ভূবিশ্লেষকরা। এদিকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আয়তন, কারণ পদ্মা, মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় 50টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে। আর এগুলো মিলে হিসাব করলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পেতে যাচ্ছে বাংলাদেশ, যা এরই মধ্যে মানুষের বসবাস উপযোগী। ফলে এই দিক থেকে বলা যায় ইতোমধ্যেই বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময় নানাভাবে বাংলাদেশের আয়তন বেড়ে চলেছে। এর কারণ হলো বাংলাদেশ উপকূল অঞ্চলে জেগে উঠেছে অনেক বেশি দ্বীপ। 1970 সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়নকারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা। সেই 70-এর সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ, নিমুর বা দক্ষিণ তালপট্টি দ্বীপ। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের বিভাজন। ভূবিশ্লেষকদের মতে দক্ষিণ তালপট্টির মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস, কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণেই ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল। পরে দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য 1979 সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের রায়ে তালপট্টি দ্বীপটি নিয়ে নেয় ভারত। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপের অস্তিত্বই আর রইল না, হারিয়ে যায় গভীর সমুদ্রে। আর তাতে ভারতের কপাল পড়লেও বাংলাদেশকে দুহাত ভরে দিয়েছে সৃষ্টিকর্তা। একটি চর ভারত নিয়ে গেলেও চর কুকরিমুকরি, চর ওসমান, চর কামাল, চর গাঙ্গুলিয়ার মতো শত শত নতুন চর জেগে উঠেছে। ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রতিবছর বাংলাদেশে 32 কিলোমিটার ভূমি নদী ভাঙন ও সমুদ্রে হারিয়ে যায়। অন্যদিকে ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে 100 কোটি টন পলি বঙ্গোপসাগরে পড়েছে। আর এই পরিস্থিতিতে জেগে উঠেছে 52 বর্গ কিলোমিটার আয়তনের নতুন চর। ভাঙাগড়ার এই খেলায় প্রতি বছর প্রায় 20 বর্গ কিলোমিটার আয়তন বাড়ছে বাংলাদেশের মূল ভূখণ্ডে। আর এভাবে বাড়তে থাকলে একসময় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পাবে বাংলাদেশ। তখন অতিরিক্ত জনসংখ্যা অভিশাপ নয়, বরং আশীর্বাদ হবে। থাকবে না খাদ্যাভাবও, কারণ জমি বাড়ছে, তাই খাদ্য উৎপাদনও হবে কয়েক গুণ। এসআই রাজ, এটিএন নিউজ।
যে ভিডিওটা দেখলাম সেটা বাংলাদেশের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং বর হিসেবে বলা যায়, ঈশ্বরের বরদান যেটা, সেইটা কিন্তু বাংলাদেশ পেয়ে গিয়েছে, অলরেডি পেয়ে গিয়েছে, পেতে চলেছে না, কিছু কিছু জায়গায় কিন্তু সেটা দ্বীপ আকার নিয়ে নিয়েছে এবং আস্তে আস্তে কিন্তু সেটা আরও বর্ধনশীল, যেটা কিনা বলা হচ্ছে শ্রীলঙ্কার থেকে বড়। তো শ্রীলঙ্কা একটা দেশ এবং সেই দেশের থেকে বড় একটা যদি ভূখণ্ড পায় তাহলে কিন্তু একটা মানে বিরাট এলাকা কিন্তু বাংলাদেশ পেয়ে যাচ্ছে, যার আয়তন এমনিতেই বিশাল এবং তারপরে আরো বিশাল হয়ে যাবে। তো সেই জায়গা থেকে মানুষ যেটা বাংলাদেশের, আমার মতে নয়, সমগ্র যারা এই ধরনের আলোচনা করেন তাদের মতেই কিন্তু বাংলাদেশে যে, শুধু বাংলাদেশ কেন, ভারত এবং দক্ষিণ এশিয়ার যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর যে জনসংখ্যা সেটা কিন্তু যে রিসোর্স আছে তার থেকে অনেক বেশি, মানে দেশগুলোতে যা রিসোর্স রয়েছে তো তার থেকে কিন্তু জনসংখ্যা হিসেবে অনেকটাই বেশি। এবং সেই জায়গায় যেমন ইন্ডিয়ায় 150 কোটি মানুষজন, তো বাংলাদেশে প্রায় 19 কোটি, যেটা লিখিতভাবে আমরা পাই। এবং সেখানে এই যে 19 কোটি, এই মানে আদমশুমারিটা কত সালে হয়েছে একটু জানিও, কারণ আমি প্রায় 5-6 বছর আগে থেকেই শুনছি 19 কোটি, কারণ এরপরে কিন্তু বাড়তেই থাকছে, মানুষের বৃদ্ধি কিন্তু কমেনি, ঠিক আছে। তো আমি যখন থেকে ভিডিও স্টার্ট করেছি তারও 2-3 বছর আগে থেকে আমি যখন রিপোর্ট দেখি বাংলাদেশের বা খবর দেখি তখন থেকেই কিন্তু 18 বা 19 কোটি শুনছি, ঠিক আছে। তো সেই জায়গায় আমার মনে হয় যে সেই জায়গাটা কিন্তু 18 বা 19 কোটিতে আটকে নেই, দাঁড়িয়ে নেই। আমরা একটা সময় আছে, আমার ছোটবেলাতেই আমি শুনেছিলাম ভারতের জনসংখ্যা প্রায় 100 কোটি ছুঁই তখন, এবং কিছু বছরের মধ্যেই হয়তো কত গিয়েছে, 15-16 বছর বা 20 বছর, তার মধ্যে কিন্তু 150 কোটি ছাড়িয়ে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলাদেশের জনসংখ্যা হয়তো বা 19 কোটিতে নেই এবং সেটা বেড়ে হয়তো 20 কোটি ছাড়িয়ে এবং হয়তো 20-22 কোটিতেও গিয়েও দাঁড়াতে পারে। আমি মানে সঠিক বলছি না, তবে আমার আইডিয়া যেটা, তো তোমরাও একটু কনফার্ম করো। ভিডিওতে বলা হয়েছে যে বাংলাদেশের যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেহেতু খাবারের যে সংকট সেটা মানে সেইটা মেটানোর জন্য কিন্তু সৃষ্টিকর্তাই নতুন ভূখণ্ডের সৃষ্টি করেছে। তো এইটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে একটা সুখবর বলা যেতেই পারে, একদম না, যে সৃষ্টিকর্তা কিভাবে বাংলাদেশের জনগণকে হচ্ছে কি বলবো তার রহমত দিয়েছেন, রহমত দিয়েছেন। তো এই ব্যাপারটা হচ্ছে যে ভূখণ্ডটা পাচ্ছে সেটা কিন্তু উর্বর, কারণ গঙ্গা ব্রহ্মপুত্র যে পলি সেটা গিয়ে জমছে এবং সেটা কিন্তু অনেকটাই উর্বরশীল, যেটা বাংলাদেশে এমনিতেই উর্বর জমি। তো সেই যে দ্বীপ পাচ্ছে সেটাও অনেক উর্বর হবে এবং সেখানে যে ফসল হবে বা প্রাকৃতিক গ্যাস যেটা বলা হচ্ছে বা পাওয়া যায় বা তেল পাওয়া যায়, তো সেগুলো নিয়ে কিন্তু একটা বিরাট সম্পদ কিন্তু বাংলাদেশ পেতে চলেছে। যদিও বাংলাদেশ উর্বর, প্রচুর উর্বর, কিন্তু তারপরেও লোক সংখ্যা মানে মানুষের সংখ্যা এতটাই বেশি যে অনেক সময়ই হয় কি, উর্বর হলেও যে পরিমাণ খাদ্য উৎপাদন হচ্ছে বা যে পরিমাণ রিসোর্স তৈরি হচ্ছে সেই রিসোর্স কিন্তু মানে কুলোচ্ছে না, এত মানুষের ভিড় সেখানে। যেহেতু আমরা দেখেছি যে এই গাঙ্গেয় উপত্যকা বা এই সমস্ত জায়গা দিয়ে বা পদ্মার নদীমাতৃক যে সমস্ত দেশগুলো, সেখানে উর্বরশীল জমি থাকে, সেই জন্য মানুষ কিন্তু ওইখানেই চাপ বাড়ায়। আগে প্রাচীন যুগ থেকে দেখেছি বা ইতিহাসে আমরা দেখেছি যে নদীর দুই পারে সভ্যতা গড়ে উঠেছে। কেন? ওখানকার মানে জমিটা এত ভালো যে ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং যার ফলে কি দৈনন্দিন যে চাহিদা সেটা মেটে। এবং সবাইকে দেখেছি অনেক আধুনিক সভ্যতাও ওই নদীর তীরেই গড়ে উঠেছে। লন্ডন বলো, তারপরে এদিকে তখন কলকাতা ছিল, সেই কলকাতা, ঢাকা, তো এই জায়গাগুলো কিন্তু নদীর পাশেই গড়ে উঠেছে, কারণ ওই পলিমাটির জন্য। এবং ল্যান্ড একটা কিন্তু বিশাল ব্যাপার। আজকে বড় বড় যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু ল্যান্ড এমনিতেই বড়, তারপরেও কিন্তু
যে দেশের সীমানা বাড়ানোর চেষ্টা করে, হয়তো যুদ্ধ বিগ্রহের মাধ্যমেই করে বা আইন কোর্ট কাছারির মধ্য দিয়ে করে, কিন্তু জমি কিন্তু অ্যাকচুয়ালি মানুষ বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু জমির সংখ্যা কিন্তু বাড়ছে না। সুতরাং জমি যার কাছে রয়েছে সে কিন্তু অনেকটাই নিজেকে পুষিয়ে নিতে পারবে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় হয়ে আসছে এবং এসেও গিয়েছে, যেটা আমরা শুনলাম যে শ্রীলঙ্কার থেকেও বড় মানুষ একের পর এক সুখবর পেয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা বলাই যেতে পারে একদম। তো যাই হোক, খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, এবং আশা করি তোমরাও ভীষণ আশান্বিত যে দেশের যে বাউন্ডারি সেটা আরো বড় হচ্ছে, মানুষ আরো করে খেতে পারবে, আরো দেশের যে সমৃদ্ধি সেটা এগিয়ে যাবে, আর মানুষ ভালো থাকবে। যাই হোক, কেমন লেগেছে জানিও, এবং তোমাদের মতামত অবশ্যই আমরা এক্সপেক্ট করি, তো সেই জন্য তোমরা কমেন্টস করো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।